মধুপুর ও দেওঘরে কিছুদিন কাটল, কিন্তু সাঁওতাল পরগনায় জল হাওয়ায় সুহাসিনীর শরীর ও মন আরও ক্ষীণ ও দুর্বল হয়েছে দেখে ভীত বিনয়বাবু সাঁওতাল পরগনা ত্যাগ করে বেহার প্রান্তরে উপস্থিত হলেন। তার নিজের শরীরও ক্রমশ অন্তঃসারশূন্য হয়ে পড়েছিল। সংসারের ভাবনা ভাবা যার কখনো অভ্যাস ছিল না, বৃদ্ধ বয়সে এই দুশ্চিন্তা, উৎকণ্ঠা ও দুঃখের গুরুভার তার দেহ মনকে যেন জাঁতার কলে পিষে চলেছিল। তার পুরাতন হাঁপানির রোগ আবার দেখা দিতে আরম্ভ করল, কিন্তু তিনি নিজের দেহকে সম্পূর্ণ উপেক্ষা করে একমাত্র সুহাসিনীর কথা ভেবে তাকে কি করে একটু সুস্থ করে তুলবেন এই চিন্তায় মগ্ন হয়ে রইলেন। এইরূপ উদ্দেশ্যহীনভাবে নানা স্থানে ঘুরে বেরিয়ে মাস ৩-৪ কেটে গেল। ১০-১৫ দিনের বেশি কোথাও মন টেকে না। তাই নতুন নতুন স্থানের সন্ধানে এরা প্রায় ঊর্ধ্বশ্বাসে সমস্ত ভারতটা নিঃশেষ করে ফেললেন। কিন্তু যে বস্তুর সন্ধানে তারা ঘুরছিলেন সেই শান্তির দর্শন পাওয়া তো দূরের কথা, এই অবিশ্রাম যাযাবর বৃত্তি তাদের মনকে আরও অস্থির, উদ্ভ্রান্ত করে তুলল। সুহাসিনীর মুখে আবার হাসি ফুটল বটে, কিন্তু সে হাসি এতই নিস্তেজ যে তার দিকে তাকিয়ে বিনয়বাবুর চোখ ফেটে জল এসে পড়ত। সুহাসিনী যে তাকে খুশি করবার জন্যই হাসবার চেষ্টা করছে এ কথা সরলচিত্ত বিনয়বাবুর কাছেও গোপন থাকত না। শারদীয়ার পূজা কখন এসে নিঃশব্দে চলে গেল সুদূর প্রবাসে বিনয়বাবু ও সুহাসিনী তা ভালো করে জানতেও পারলেন না। সমস্ত শেষ হয়ে শীত এলো, তখন একদিন সুহাসিনী হঠাৎ বলল, চলো বাবা, দেশে ফিরি। বিনয়বাবু ব্যাকুলভাবে কন্যার মুখের দিকে তাকিয়ে বললেন, যাবি মা? তবে তাই চল। এ আর ভালো লাগছে না। পিতার শীর্ণ মুখের এই আর্ত আগ্রহ দেখে সুহাসিনী কেঁদে ফেলল। বলল, ঘুরে ঘুরে তোমার শরীরে যে কিছু নাই বাবা, চলো বাড়ি যাই। বিনয়বাবু নিজেকে সংবরণ করে বললেন, না না, আমার শরীরের জন্য তো ভাবনা নয়, তোকে সারাতে পারলাম না এই দুঃখ। চোখ মুছে সুহাসিনী বলল, না বাবা, আর পালিয়ে বেড়াবো না। বাড়ি গেলে তোমার শরীর ভালো হবে, আমিও ভালো থাকবো। যেখানে করবী আছে, দীনবন্ধু কাকা আছেন। দীনবন্ধুর কথায় বিনয়বাবু বললেন, ভালো কথা। কাল দীনবন্ধুর একখানা চিঠি পেয়েছি। চিঠিটা অনেক জায়গা ঘুরে কাল এসে পৌঁছেছে। কি লিখেছেন কাকাবাবু? লিখেছে বড়দিনের ছুটিতে সে কাশী আসবে। আমরাও যদি যাই তাহলে দেখা হতে পারে। তবে তাই চলো বাবা, কাশী হয়ে বাড়ি যাওয়া যাক। সেই দিন যাত্রা করে দুজনেই যথাসময়ে কাশী পৌঁছলেন। কাশীতে পরিচিত লোকের অভাব ছিল না। একজন বন্ধুর বাড়িতে গিয়ে উঠলেন। দীনবন্ধুরও সেইখানে উঠবার কথা, কিন্তু জানতে পারা গেল যে হঠাৎ তার স্ত্রী পীড়িত হওয়ায় তিনি আসতে পারলেন না। বন্ধুর উপরোধে বিনয়বাবুকে ২-৩ দিন কাশীতে থেকে যেতেই হলো। কাশী ছাড়বার আগের দিন দুপুরবেলা তিনি সুহাসিনীকে নিয়ে সারনাথ দেখতে গেলেন। কিশোর ও করবীকে এইরকম অবস্থায় দেখার পর সুহাসিনী যখন টলতে টলতে বিনয়বাবুর কাছে গিয়ে দাঁড়ালো, তখন তার মুখের দিকে তাকিয়ে বিনয়বাবু ভয় পেয়ে গেলেন। কিন্তু কোনো কথা উত্থাপন করবার আগেই সুহাসিনী ক্লিষ্ট স্বরে বলল, বাবা, ভারী শরীর খারাপ বোধ হচ্ছে, ফিরে চলো। সমস্ত পথটা বিনয়বাবু উদ্বিগ্নভাবে প্রশ্ন করতে করতে ও দুর্বল সুহাসিনীকে এইখানে টেনে আনার জন্য পরিতাপ করতে করতে গেলেন। সুহাসিনী কিন্তু কাঠের মতো শক্ত হয়ে বসে রইল। পিতার সব কথা তার কানেও গেল না। আজ এই অজ্ঞাত স্থানে কিশোর ও করবীর সঙ্গে এইভাবে দেখা হবে তা কে ভেবেছিল? তারা দুজনে যেভাবে দাঁড়িয়েছিল তার একটা মাত্র অর্থ হয়, দ্বিতীয় অর্থের অবকাশ নেই। কিন্তু সাধারণ সহজগম্য প্রকাশ্য স্থানে এইরূপ কদর্য নির্লজ্জতা কিশোরের পক্ষে স্বাভাবিক হতে পারে? করবী তাতে যোগ দিল কি করে? ঘৃণায় সুহাসিনীর শরীর কুঞ্চিত হয়ে উঠল। ব্যভিচারীরা কি স্থান অস্থান বিচার করে না? কিন্তু করবীকে সে ছেলেবেলা থেকে জানে। বিলেতি স্কুলে পড়ার ফলে সে একটু ফাজিল হয়ে পড়েছিল বটে, কিন্তু মন্দ তো নয়। তবে কি তার সরল প্রকৃতির সুযোগ বুঝে এক বিবেকহীন লম্পট তার সর্বনাশ সাধনের চেষ্টা করেছে? করবী ও কিশোরের বাহুবদ্ধ যুগ্ম মূর্তির চিত্র তার মনে জেগে উঠল।
এই সকল কথা ভাবতে ভাবতে সুহাসিনী বাসায় গিয়ে পৌঁছালো এবং একেবারে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। চোখ বুজে সে মন থেকে এই চিন্তাটা তাড়াবার চেষ্টা করল, কিন্তু রক্তপায়ে জোকের মতো সেই চিন্তাটা তার মন জুড়ে রইল। যন্ত্রণায় ছটফট করতে করতে সে ভাবতে লাগলো, কেন এমন। তার মনে হলো কিশোর এবার করবীর অনিষ্ট করার আশঙ্কায় ঘুরছে। সন্ধ্যার কিছু পরে সে সংকল্প করে শয্যা থেকে উঠে পড়ল। করবীকে সাবধান করা দরকার। মুখে চোখে জল দিয়ে বেশভূষার সামান্য পরিবর্তন করে বিনয়বাবুর কাছে গিয়ে বলল, চলো বাবা, করবীর মামার বাড়ি বেরিয়ে আসি। কাল তো আর দেখা করার সময় হবে না, হয়তো করবীও এসে থাকবে। সুহাসিনীর শরীর লক্ষ্য করে বিনয়বাবু দু একবার আপত্তি করলেন, কিন্তু তার আগ্রহ দেখে শেষে গাড়ি ডেকে দুজনে বাইরে বেরিয়ে পড়লেন। করবীর মামার ঠিকানা আগে থেকেই জানা ছিল। সেখানে উপস্থিত হয়ে শুনলেন করবী ও প্রমোদাবাবু সম্প্রতি এসেছেন। প্রমোদাবাবু বাড়ি আছেন বটে, কিন্তু করবীর সারনাথ দেখতে গেছে, এখনও ফেরেনি। বিস্মিত আনন্দিত বিনয়বাবু বৈঠকখানায় প্রমোদাবাবুর সঙ্গে কথাবার্তা বলতে গেলেন। সুহাসিনী অন্দরমহলে গেল। করবীর মা তাকে হাত ধরে নিজের কাছে বসিয়ে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। করবীর মামাদের সঙ্গে সুহাসিনীর পরিচয় ছিল না, তাদের সঙ্গেও আলাপ হলো। করবীর মা সুহাসিনীর মুখখানা তুলে ধরে গভীর সমবেদনার সঙ্গে বললেন, শরীরে যে তার কিছুই নেই সুহাস, এত দেশ বেড়ালি তবু শরীর সারল না। মলিন হেসে সুহাসিনী শুধু ঘাড় নাড়ল। করবীর মা ভিতরে সব কথাই জানত, তাই কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। তার মন উদ্বিগ্ন হয়ে উঠল। কিশোর ও বিমলা যে সেখানে আছে তা সুহাসিনী জানে না। তারা ফিরলে অন্তত বিমলার সঙ্গে সুহাসিনীর সাক্ষাৎ অনিবার্য। তখন কি ঘটবে এই ভেবে তার মন সংকোচ ও আশঙ্কায় পূর্ণ হয়ে উঠল। বাইরে মোটরের শব্দ হলো। পরক্ষণেই করবী দ্রুত পদে ঘরে এসে দাঁড়ালো। অনেক দিন পরে দুই সখীতে দেখা, কিন্তু কেউই সহজভাবে সম্ভাষণ করতে পারল না। অপ্রতিভ ও ঈষৎ সংকুচিতভাবে দুজনে পরস্পরের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর করবী জোর করে হেসে সুহাসিনীর গলা জড়িয়ে ধরে বলল, হাসতি, কতদিন পর তোমাকে দেখলাম, মনে হচ্ছে যেন 5 বছর। সুহাসিনী অল্প হাসল, কিন্তু করবীর কথাগুলো যে সহজ এবং স্বচ্ছন্দ নয়, বরং জোর করে সহৃদয়তা দেখাবার চেষ্টা, তা বুঝতে তার বাকি রইল না। এর সম্পূর্ণ বিপরীত অর্থ করে সুহাসিনী বুকের ভেতরটা টনটন করে উঠল। তবু সে যথাসাধ্য স্বাভাবিক সুরে বলল, সারনাথ দেখতে গিয়েছিলি? আগে দেখিসনি বুঝি? কেমন দেখলি? বেশ ভালো, চল এখন আমার ঘরে, বলে তার হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে চলল। নিজের ঘরে নিয়ে গিয়ে সুহাসিনীকে খাটের ওপর বসিয়ে করবী অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। শেষে একটা বুক ভরা নিঃশ্বাস ফেলে বলল, ধন্যী মেয়ে তুমি, এসো একটু পায়ের ধুলো নিই। বলেই সত্যি সত্যি হাত বাড়িয়ে সুহাসিনীর পায়ে হাত দিয়ে মাথা ঠেকালো। বিস্মিত হয়ে সুহাসিনী বলল, ও আবার কি, এ কী করছিস? করবী আবার আগের মতো জোর করে হাসতে লাগলো। কিছু না, তোমার পায়ের ধুলো নিলে পুণ্য হয়, তাই একটু নিলাম। তারপর করবী অনর্গল বকে যেতে লাগলো। সুহাসিনী চুপ করে তার দিকে তাকিয়ে রইল। অন্তরের সত্যকার কথাটা গোপন রাখবার জন্যই যে করবী এত বাজে বকছে তার সংশয় নেই, কিন্তু তবুও সুহাসিনীর মনে একটা খটকা বাজতে লাগলো। সে যা সন্দেহ করছে তা নয়, করবী যেন অন্য কিছু লুকোবার চেষ্টা করছে। নিঃসংশয় হওয়ার উদ্দেশ্যে সুহাসিনী এক সময় জিজ্ঞাসা করল, একলা সারনাথে গিয়েছিলি, না সঙ্গে আরও কেউ ছিল? করবীর মুখটা হঠাৎ জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে একটা গরম জামা পরে তার বোতাম লাগাচ্ছিল। মুখ না তুলে বলল, এদিকের শীত কি বিশ্রী দেখেছিস ভাই, যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। কলকাতার শীত অন্যরকম, বেশ মোলায়েম। তুই যাই বলিস, আমার কিন্তু এত শীত লাগে না, ভালো জামা কাপড় পরবার জো নেই। এই মোটা গরম জামাটা গায়ে দিলেও শীত ভাঙে না। বলতে বলতে সে যেন সুহাসিনীর প্রশ্নটা শুনতে পায়নি
এমনভাবে তার পাশে এসে বসল। সুহাসিনী স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? কি হবে আবার? কিছু না। করবী তাড়াতাড়ি মুখ ফিরিয়ে অন্য একটা প্রসঙ্গ উত্থাপনের চেষ্টা করল, কিন্তু সুহাসিনী হাত দিয়ে তার মুখ নিজের দিকে ফিরিয়ে বলল, কিছু না, তবে এমন করছিস কেন? আমার দিকে চোখ তুলে তাকা দেখি। করবী চোখ তুলে তাকালো বটে, কিন্তু সুহাসিনীর চোখের সঙ্গে বেশিক্ষণ চোখ মিলিয়ে রাখতে পারল না। চোখ আপনি নত হয়ে পড়ল। পর মুহূর্তেই সে হঠাৎ সুহাসের কোলের ওপর মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে উঠল। আত্মনিগ্রহ এবং পরকে প্রতারণা একসঙ্গে তার দ্বারা সম্ভব হলো না। সুহাস দুই হাতে তার মুখ তুলে ধরে বলল, কি হয়েছে আমায় বল। উঠে করবী ঘন ঘন চোখ মুছতে লাগলো। কিছুক্ষণ পরে একটু শান্ত হয়ে ভারী গলায় বলল, হাসদি, পুরুষের হাতে তুমি কম লাঞ্ছনা সহ্য করনি, কিন্তু আমার লজ্জা তুমি কল্পনাও করতে পারবে না। ভিক্ষে চাইবার দুর্মতি তো তোমার কখনো হয়নি। সুহাসিনীর মুখ সাদা হয়ে গেল। সে দুই হাতে করবীর হাত শক্ত করে ধরে বলল, কি বলছিস স্পষ্ট করে বল। করবী তিক্ত হেসে বলল, একজনের কাছে যে ভালোবাসা চাইতে গিয়েছিলাম, সে তার উপযুক্ত জবাব দিয়েছে। ভিক্ষে যে চাইলেই পাওয়া যায় না তা বুঝিয়ে দিয়েছে। হাসদি, আজ আমার গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছা করছে। কেন আমার এই দুর্বুদ্ধি হলো? আমি যে নিজেকে তার পায়ে ফেলে দিলাম, আর সে আমাকে নিল না। আমার দিকে ভালো করে চেয়ে দেখলো না পর্যন্ত। সত্যি কি আমি ফেলে দেওয়ার মতো? অশ্রুসিক্ত মুখটা করবী সুহাসিনীর মুখের কাছে তুলে ধরল। সুহাসিনীর মাথা ঘুরতে লাগলো। চোখে ভালো করে দেখতে পেল না। কিশোর করবীর ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। এই লজ্জায় করবী এতক্ষণ লুকোবার চেষ্টা করছে। তবে সারনাথের সেই যুগ্ম মূর্তির সে যে অর্থ করেছিল তা ভুল। কিন্তু তবু সংশয় দূর হলো না। সে ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করল, কে কে সে? করবী যে তোকে নিল না। করবী বলল, মরে গেলেও তার নাম বলতে পারবো না। তুমি কখনো জানতে চেও না। আমার ওপর যদি তোমার এতটুকু দয়া থাকে, ওই লজ্জা থেকে আমায় রেহাই দাও। কিন্তু রেহাই পাওয়ার করবীর ভাগ্য ছিল না। এই সময় সুরেন দাঁড় ঠেলে বলতে বলতে ঘরে ঢুকল। করিদি, কিশোরবাবু চলে গেলেন, বৌদিও চলে গেলেন। এখান থেকে শটান আগ্রা যাবেন। কিশোরবাবু বললেন, ও। আর একজন অপরিচিত স্ত্রীলোক করবীর নিকট বসে আছে দেখে সুরেন থেমে গেল। অপ্রস্তুতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। একবার নিমেষের জন্য সুহাসিনীর সঙ্গে করবীর চোখাচোখি হলো। তারপর করবী বিছানার ওপর শুয়ে পড়ে বালিশের মধ্যে মুখ গুঁজে অসহ্য কান্নার ছাস দমন করবার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। মৃন্ময়ী মূর্তির মতো সুহাসিনী বসে রইল। আর একদিনের কথা তার স্মরণ হলো। যেদিন কলকাতার ড্রয়িং রুমে জ্ঞান ফিরে সে দেখেছিল করবী তার মাথা কোলে নিয়ে বসে আছে। অবস্থা আজ সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। কিন্তু সুহাসিনী একটা হাত নেড়ে সেদিনকার ঋণ শোধ দিতে পারল না। তার মুখ থেকে সান্ত্বনা বা সহানুভূতির বাণী যে বিদ্রূপের চাবুকের মতো করবীর গায়ে বাজবে তা বুঝে সে নির্বাক বেদনায় পাংশু রক্তহীন মুখে বসে রইল। কেবল তার দুই চোখ দিয়ে নিঃশব্দে অশ্রুর ধারা ঝরে পড়তে লাগল। অনুপম ভেবেছিল ধাক্কা খেয়ে সুহাসিনীর মন তার দিকে ফিরে আসবে, কিন্তু তা যখন হলো না, বরঞ্চ বিপরীত ফলই দেখা দিল। তার প্রতি সুহাসিনীর চিত্ত বিরূপতা আরও গভীর ও অন্তর্মুখ হয়ে অস্থিমজ্জায় আশ্রয় নিল। তখন ব্যর্থ ও ক্রোধান্বিত অনুপম তাকে যেন কোনো প্রকারে পাবার জন্য মনে মনে জেদ ধরে বসল। যতই মনে হতে লাগলো সুহাসিনীর মন সে কোনোদিনও পাবে না, পাবার আকাঙ্ক্ষা ততই তার উগ্র ও দুর্নিবার হয়ে উঠল। এদিকে অনুপমের মা হেমাঙ্গিনী কিন্তু উল্টো সুর ধরেছিল। এতদিন তিনি অনুপমের সঙ্গে সুহাসিনীর বিবাহ ঘটাবার জন্য উদগ্রীব ছিলেন, সেজন্য চেষ্টারও ত্রুটি করেননি। কিন্তু যে মেয়ে আরেকজনকে ভালোবাসে বলে জানাজানি হয়ে গেছে এবং যাকে নিয়ে এত বড় একটা প্রকাশ্য সামাজিক কেলেঙ্কারি ঘটে গেল, তাকে পুত্রবধূ রূপে কোনো রমণী কামনা করেন না, তা সে যতই অন্য দিক দিয়ে লোভনীয় হোক। অন্য পুরুষের হৃদয়হীন বিশ্বাসঘাতকতার কথা চিন্তা করে
যে কুমারী দিন দিন শীর্ণ হয়ে যাচ্ছে, জেনে শুনে তাকে বধূরূপে ঘরে আনবার মতো উদারতা হেমাঙ্গিনীর ছিল না। তিনি একদিন এই কথাটাই ইঙ্গিতে অনুপমকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু অনুপম চন্দ্র মাতার ইঙ্গিত সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের পথে চলতে লাগল। অনুপম তার পুরুষ স্বভাব মাতাকে অত্যন্ত ভয় করত, তাই ভিতরে গর্জন করতে থাকলেও মুখে কোনো কথা না বলে মাতার অনুশাসন এক প্রকার স্বীকার করে নিল। তারপর বিনয়বাবু কন্যাকে নিয়ে কলকাতা ছেড়ে গেলেন। কিছুকাল তাদের আর কোনো উদ্দেশ্যই পাওয়া গেল না। 4 মাস পর হঠাৎ একদিন অনুপম সংবাদ পেল বিনয়বাবু সকন্যা দেশে ফিরছেন। সে তৎক্ষণাৎ তাদের সঙ্গে দেখা করতে ছুটল। মাত্র আগের দিন বিনয়বাবু এসে পৌঁছেছেন। বাসায় আসবাবপত্র তখনও ভালো করে গোছানো হয়নি। অনুপম ড্রয়িং রুমে প্রবেশ করে দেখল দীনবন্ধুবাবুও রয়েছেন। বিনয়বাবু শীর্ণ অসুস্থ মুখে হাসবার চেষ্টা করে বললেন, এসো অনুপম। অদূরে একটা চেয়ারে সুহাসিনী বসেছিল। সে নড়ে চড়ে বসল। দীনবন্ধু কটমট করে একবার অনুপমের দিকে তাকিয়ে ভ্রু কুঞ্চিত করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। ঘরের আবহাওয়া অনুকূল নয় বুঝে অনুপম যতদূর সম্ভব সপ্রতিভভাবে আসন গ্রহণ করে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগল। একবার সুহাসিনীকেও স্বাস্থ্য সম্বন্ধে প্রশ্ন করবার চেষ্টা করল, কিন্তু সুহাসের দিকে তাকিয়ে প্রশ্নটা তার মুখ দিয়ে বের হলো না। মামুলি ভাব কিছুক্ষণ কথাবার্তা চলল। এ পক্ষ থেকে বিনয়বাবু কেবল কথা বললেন। ঘরের আরও দুজন মুখ বুজে বসে রইলেন। এলোমেলোভাবে প্রায় মিনিট 15 আলোচনা চলার পর বিনয়বাবু ক্লান্ত হয়ে থেমে গেলেন। তখন অনুপম একাই বাক্যালাপ চেষ্টা করে প্রাণপণে ঠেলে নিয়ে চলল, কিন্তু কোনো দিক দিয়ে লেশমাত্র উৎসাহ বা অনুমোদন না পেয়ে শেষ পর্যন্ত দম ফুরিয়ে যাওয়া কলের ইঞ্জিনের মতো চুপ হয়ে গেল। দীনবন্ধু ও সুহাসিনী যথাকৃত কঠিন নীরবতা অনুপমকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল, কিন্তু এমন একটা আলোচনার বিষয় সে খুঁজে পাচ্ছিল না যার মধ্যে এই দুজনকে আকর্ষণ করে আনতে পারে। মিনিট 2-3 চুপ করে জানালার বাইরে তাকিয়ে থাকার পর হঠাৎ এক নতুন প্রসঙ্গের সূত্র টেনে এনে বলল, পাশের বাড়ির দরজায় তালা লাগানো দেখছি। মহাপ্রভু গেলেন কোথায়? বাসা ছেড়ে দিয়েছেন নাকি? বলে ফেলেই অনুপমকে অনুতাপ করতে হলো। এই প্রসঙ্গ এরূপ সময় উত্থাপন করা যে ঘোরতর নির্বুদ্ধিতার কাজ হয়েছে তা সে অন্তরে অন্তরে অনুভব করল, কিন্তু অনুভব করলেও কথাটা ফিরিয়ে নেবার তখন আর উপায় ছিল না। সুহাসের মুখ ধীরে ধীরে লাল হয়ে উঠল। দীনবন্ধুবাবু গম্ভীরতর ভ্রুকুটি করে নিজের মোটা লাঠিটার মুঠোর দিকে তাকিয়েছিলেন। বিনয়বাবুর শীর্ণ মুখখানা যেন আরও পীড়িত হয়ে উঠেছিল। তবু অনুপম চুপ করে যেতে পারল না। সে মরিয়াভাবে ভুলের পথে অগ্রসর হয়ে চলল। অনুপম কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে মুখটা হাসি হাসি করবার চেষ্টা করে বলল, পালিয়েছে নাকি? যাক, তবু ভালো। ভদ্রলোকের পাড়ায় যে ওসব চলে না সেটা বুঝতে পেরেছে, কিন্তু গেল কোথায়? তার কথা শেষ হতে না হতেই সুহাস হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। অনুপমের মুখটা নিজের অজ্ঞাতসারেই কালো হয়ে উঠেছিল। সুহাস চলে যাওয়ার পর কিছুক্ষণ হিংসাপূর্ণ দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থেকে সে দীনবন্ধুবাবুর দিকে ফিরল। মনের সমস্ত বিষ তার মাথায় উদ্গীরণ করে দিয়ে বলল, আপনার সঙ্গে তো ভারী প্রণয় ছিল। রাত নেই দিন নেই যাতায়াত করতে। আপনি জানেন গেল কোথায়? বস্তি টস্তিতে গিয়ে উঠেছে নাকি? এবার দীনবন্ধুবাবু একেবারে অগ্নিকাণ্ডের মতো জ্বলে উঠলেন। চুপড়া ও বেয়াদব নচ্ছার কোথাকার! বেরো বেরো তুমি এখনই এ বাড়ি থেকে, না হলে দারোয়ান ডেকে ঘাড় ধরে বের করে দেব। বলেই তিনি হাতের লাঠিটা সজোরে মাটিতে ঠুকতে লাগলেন। অনুপম চেয়ার থেকে ছিটকে উঠে চিৎকার করে বলল, কি? আমাকে আপনি বেরিয়ে যেতে বললেন? আপনি কে? হু আর ইউ? এই বাড়ি আপনার নয়, বিনয়বাবুর, সে কথা মনে রাখবেন। দীনবন্ধু লাঠি ঠুকতে ঠুকতে বললেন, এ বাড়ি আমার, এখানে আমি যা বলবো তাই হবে। তুমি এই দণ্ডে এখান থেকে বেরো ছোকরা। ফের যদি কখনো মাথা গলাবার চেষ্টা করেছ তাহলে তোমাকে চাপকে লাল করে দেব। যাও। বিনয়বাবু অসহায়ভাবে চেহারে হেলান দিয়ে পড়েছিলেন। ক্ষীণ কণ্ঠে কেবল বললেন, দীনবন্ধু, দীনবন্ধু। দীনবন্ধু ধমক দিয়ে বললেন, আপনি চুপ করুন। এই শয়তানটাই যত নষ্টের গোড়া।
শুরু থেকে ষড়যন্ত্র পাকিয়ে পাকিয়ে আজ আপনাদের এই অবস্থা করেছে। আপনার যদি এতটুকু মনের জোর থাকতো অনেক আগেই এটাকে দূর করে দিতেন, কিন্তু তা যখন আপনি পারবেন না তখন আমাকেই এ কাজ করতে হবে। যাও, বিদেয় হও এখন, বলে অনুপমকে লাঠি দেখিয়ে দরজা নির্দেশ করে দিলেন। অনুপম তথাপি কি একটা বলবার উদ্যোগ করছে দেখে তিনি একেবারে হুঙ্কার ছাড়লেন, যাবে না? ভালো কথার কেউ নয় বটে। দারোয়ান, ইধার আও। দাঁতে দাঁত ঘষে অনুপম বলল, আচ্ছা, এ অপমান আমি ভুলব না, আমিও দেখে নেব। বলতে বলতে ঝড়ের মতো বের হয়ে গেল। দীনবন্ধু বললেন, আজ আমার পরাণটা ঠান্ডা হলো। সেই দিন থেকে আমি আক্রোশ পুষে রেখেছিলাম, যেদিন ও কতগুলো মিথ্যে কথা বলে সুহাস মায়ের মন ভেঙে দিয়েছিল। বিনয়বাবু মাথা তুলে বললেন, মিথ্যে কথা? দীনবন্ধু, তুমি বলতে চাও মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা। ওর এক বর্ণ সত্যি নয়। আর মিথ্যে কথা বলে এতখানি অনিষ্ট বোধ হয় আজ পর্যন্ত কেউ করেনি। কিন্তু তার বাপের চিঠি, বাপের ছেড়ে 53 পুরুষের চিঠিও যদি থাকতো তবু এ কথা মিথ্যে হতো। কিন্তু সে ভেবে আর কি হবে বলুন, এখন তো আর কোনো উপায় নেই। বিনয়বাবু একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ঘরের ভিতরটা অন্ধকার হয়ে এসেছিল। কিছুক্ষণ দুজন মৌন হয়ে রইলেন। শেষে আর একটা শান্তি ভারাক্রান্ত নিঃশ্বাস ত্যাগ করে বিনয়বাবু বললেন, দেখো দীনবন্ধু, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না। আমার দিন ফুরিয়ে আসছে, ভিতরে ভিতরে বুঝতে পারছি, কিন্তু সেজন্য তো ভাবি না। শুধু এই ভয় হয় মেয়েটার কোনো বিধি ব্যবস্থা না করেই যদি মরে যায়। তুমি দেখো দীনবন্ধু, জানো তো তুমি ছাড়া আর আমার আপন বলবার কেউ নেই। মৃদু তিরস্কারের সুরে দীনবন্ধু বললেন, এসব আপনি কি যাতা বলছেন? শরীরটা একটু খারাপ যাচ্ছে, তারপর মানসিক ক্লেশেরও অভাব নেই, তাই যত সব বাজে কথা মনে আসছে। ও চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। এখনও দীর্ঘ জীবন আমাদের সামনে পড়ে আছে। আমি তো ওসব ভাবনা এখনও মনে আনতে পারি না। আর আপনি আমার চেয়ে কতই বা বড় হবেন, বড় জোর 2-3 বছরের। বিনয়বাবু আস্তে আস্তে বললেন, তাই হবে বোধ হয়। ঘুরে বেড়ানো তো কম হয়নি। আর তার ওপর সুহাসের জন্য মনটা সর্বদাই মৃত্যুর কথা ভাবলে মৃত্যুকে কাছে ডেকে আনা হয়। ওসব কথা যাক, আজ সন্ধ্যা হয়ে গেছে, আজ আর কাজ নেই। কাল থেকে আবার আমাদের পুরনো ইভিনিং ওয়ার্ক আরম্ভ করা যাবে। এখন বরঞ্চ আপনি কিছুক্ষণ বিছানায় শুয়ে বিশ্রাম করে নিন, বলেই দীনবন্ধু সুহাসকে ডেকে পাঠালেন। সুহাস আসলে বিনয়বাবু তার সঙ্গে দোতলার নিচের শয়নকক্ষে উঠে গেলেন। দীনবন্ধু আরও কিছুক্ষণ চিন্তিতভাবে অন্ধকার ঘরের মধ্যে বসে রইলেন। তারপর লাঠিটা তুলে নিয়ে ওঠবার উপক্রম করতেই মৃদু কণ্ঠের কাকাবাবু শুনে চমকে উঠে দেখলেন সুহাসিনী কখন নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়িয়েছে। সুহাস মাই, কি মা? সুহাসিনী তার চেয়ারের পিঠ ধরে দাঁড়িয়েছিল। অন্ধকারে তার মুখ ভালো করে দেখা গেল না। কিছুক্ষণ নীরব থেকে সে অতি ক্ষীণ কণ্ঠে যেন কথাগুলো গুঙিয়ে গুঙিয়ে বলল, কাকাবাবু, আপনার কি মনে হয় আমি ভুল করেছি? প্রথমে দীনবন্ধু প্রশ্নটা ঠিক ধরতে পারলেন না। তারপর বুঝতে পেরে ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ মা, ভুল করেছ, বড্ড ভুল করেছ। সুহাসের কাছ থেকে অস্ফুট শব্দ আসলো। কিন্তু দীনবন্ধু বললেন, ওর মধ্যে কিন্তু নেই সুহাস। ভালোবাসা আর বিশ্বাস, এই দুটো জিনিস আলাদা করা যায় না। তুমি আলাদা করবার চেষ্টা করেছিলে, তাই আজ এত কষ্ট পাচ্ছ। তবে দেখো, আমরা তো আদালত নই যে সাক্ষ্যের সাবধ নিয়ে তবে যাকে ভালোবাসি তাকে বিশ্বাস করব। আর ওর বিরুদ্ধে তুমি যে প্রমাণ পেয়েছিলে, আমি তো তাই পেয়েছিলাম, কিন্তু আমি সে কথা বিশ্বাস করতে পারলাম না কেন? সুহাসিনী রুদ্ধ নিঃশ্বাসে নীরব হয়ে রইল। দীনবন্ধু বলতে লাগলেন, আমি জানি কিশোর কখনো ও কাজ করতে পারে না, তাই হাজার প্রমাণও আমাকে টলাতে পারেনি। মা, তুমি ছেলে মানুষ, কিন্তু আমার 50 বছর বয়স হয়েছে, জীবনের অভিজ্ঞতা কম সঞ্চয় করিনি। আমি জানি মানুষের চেতার বিরুদ্ধে প্রমাণকে যারা বিশ্বাস করে শেষ পর্যন্ত তাদের ঠকতে হয়। কিশোরকে আমি চিনি, তাকে অবিশ্বাস করতে পারবো না। কিন্তু কাকা, দীনবন্ধু উঠে দাঁড়ালেন, থাক সুহাস, আর নয়। বিশ্বাস কাউকে জোর করে করানো যায় না। আমি সে চেষ্টা করব না।
আমি শুধু নিজের বিশ্বাসের কথা তোমায় বললাম। কিশোরকে আমি ভালোবাসি, তাই আমি তাকে বিশ্বাস করি। আর ওই মেয়েটি বিমলা, ওকেও আমি ভালোবাসতে শিখেছি। আমি জানি ওদের ভেতরের সম্বন্ধ ভাই বোনের মতো পবিত্র না, তার চেয়েও বেশি, কারণ ওদের মধ্যে সত্যিকারের কোনো সম্বন্ধ নেই। সে যাই বলুক, ওদের বিষয়ে কোনো কুৎসাই আমি কোনো দিন বিশ্বাস করতে পারবো না। একটু চুপ করে বললেন, ওদের ওপর আমার কতখানি আস্থা তা তোমাকে বোঝানো শক্ত। আমার যদি নিজের মেয়ে থাকতো, আমি তাকে কিশোরের হাতে দিয়ে নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম। এই বলে তিনি আস্তে আস্তে চলে গেলেন। দীনবন্ধুবাবুর শেষ কথাগুলির মধ্যে যে কতখানি অভিমান নিহত ছিল তা সুহাসিনী বুঝল। তার বুক ছাড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস বের হলো। দু হাতে মুখ চেপে ধরে সে দীনবন্ধুবাবুর পরিত্যক্ত চেয়ারে বসে পড়ল।